এরে ফুলি, তোদের মরিচ ক্ষেতের কি অবস্থা? মরিচ বেচে এবার স্কুলের বেতনটা দিতে পারবি তো? এভাবে ওকে নিয়ে মজা করিস না তো। বেচারির বাবা না হয় গরিব, তাই বলে কি ওর বড় লোকের স্কুলে পড়ার শখ হতে পারে না? ভালোই বলেছিস। হাসি আর লিপির কথায় ফুলি ভীষণ মন খারাপ করলো। কিছু না বলেই সেখান থেকে সে বাড়ি ফিরে গেল। ফুলির বাবা মরিচ চাষ করে নিজের সংসার চালায়। নিজে কৃষক হলেও সে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলতে চায়, কিন্তু মরিচ চাষের সামান্য টাকায় মেয়ের লেখাপড়াতে বেশি খরচ করতে পারে না। এ নিয়ে ফুলিকে প্রায় সবার কাছে কথা শুনতে হয়। কিরে ফুলি, কাঁদতে কাঁদতে স্কুল থেকে ফিরলি যে, কি হয়েছে? হাসিরা নিশ্চয়ই আবার তোকে কিছু বলেছে। যা বলেছে ঠিকই তো বলেছে মা। বাবার যখন পড়ালেখা করাতে এতই কষ্ট হয়, তাহলে আমি আর স্কুলে যাব না। এখন থেকে বাড়িতে থেকে তোমার কাজে সাহায্য করব। না মা, আর তোকে কষ্ট পেতে হবে না। শুনলাম বাজারে নাকি এখন মরিচের অনেক দাম। এবার সব মরিচ যদি ভালোই ভালো বেচতে পারি, তাহলে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। সত্যি বলছো? তখন তুমি আমার স্কুলের বেতন দিতে পারবে? হ্যাঁ মা, সব পারবো। আর এই যে তোর ছেঁড়া স্কুলের জামা, এটাও তখন বদলে দেব। ছেঁড়া কথায় সই অমন স্বপ্ন দেখতে নেই। ফুলির মা, তুমি সারাক্ষণ শুধু অকারণে চিন্তা করো। বললাম তো, এবার আর আমাদের কোনো সমস্যা থাকবে না। কি মজা, আমার নতুন জামা হবে। বাবা, মাকেও একটা নতুন শাড়ি কিনে দিও। না, আমার ওসবের দরকার নেই। তার চেয়ে তোর বাবাকে বল নিজের জন্য একটা শার্ট কিনতে। বেচারা দুটো শার্ট নিয়ে পুরো বছর কাটিয়ে দিল। আমার ওসব লাগবে না। এবার যাও তো, আমার জন্য খাবার নিয়ে এসো। এরপর একবার মহাজনের কাছে যাব। আজই সব কথা বলে আসতে হবে। আকবর খাওয়া দাওয়া শেষ করে মহাজনের উদ্দেশ্যে রওনা হলো। আকবর মিয়া, এবার শুনলাম তোমার জমিতে নাকি বাম্পার ফলন হয়েছে। হ্যাঁ ভাইজান, সবই আপনাদের দোয়া। তা তো বটেই। আসলে তোমরাই ভাবো যে আমি তোমাদের ঠকাই। আমি কিন্তু তোমাদের ভালোই চাই। ছিছি ভাইজান, এসব কি বলছেন? বাদ দাও এসব, এবার কাজের কথা বলো। তোমার সব মরিচ কিন্তু আমিই নেব। দাম কিন্তু আমি কেজি প্রতি 40 টাকা দেব। পোষালে বলো, নইলে আমার হাতে কিন্তু আরো অনেক লোক আছে। আপনি কি বলেন ভাইজান? টিভিতে দেখাচ্ছে মরিচের দাম 800 টাকা কেজি, আর আপনি কিনা আমাকে মাত্র 40 টাকা দরে দিতে চান? তাহলে তো আমি মাঠে মারা যাবো ভাইজান। ওসব টিভির খবর হলো ভুয়া খবর। আমি ভাই তোমাকে 40 করেই দেব। নিলে নাও, নইলে রাস্তা মাপো। তাছাড়া শুধু তো আর তোমাকে টাকা দেব না, আমার তো আরো খরচ আছে। সব মিলে আমারই না লস হয়ে যায়। তাই বলে 40 টাকা? আমি আমার মেয়েটাকে নতুন স্কুলের জামা কিনে দিতে চাইলাম। কিছু মনে করো না আকবর মিয়া, গরিব মানুষের অত শখ ভালো না। এবার তুমি আসো, বাকি কথা কাল বলো। মহাজনের কথায় আকবর কিছুটা কষ্ট পেয়ে নিজের জমিতে চলে গেল। কত কষ্ট করে এই মরিচ আমি ফলিয়েছি, আর মহাজন বলে কেজিতে মাত্র 40 টাকা দেবে। হায় বিধাতা, আমি যে মেয়েটাকে কত স্বপ্ন দেখালাম, তাহলে কি সব স্বপ্ন আমার স্বপ্নই থেকে যাবে? আকবর জমিতে বসেই কাঁদতে লাগলো। তখনই এক বৃদ্ধা মহিলা এসে বলল, কিছু খেতে দাও বাবা, কাল থেকে কিচ্ছু খাইনি। বুড়িমা, কিছু মনে করো না, আমি তোমার চেয়েও গরিব। আমার কাছে তোমাকে দেওয়ার মতো কোনো খাবার নেই। মন খারাপ করো না বাবা, ঘরে আমার পান্তা আছে। তোমার খেতে তো এত মরিচ, আমাকে কটা মরিচ দিবে? সেই মরিচ ডলে না হয় পান্তা খাবো। এই নাও বুড়িমা, এগুলো রাখো। এছাড়া তোমাকে দেওয়ার মতো যে আমার কাছে আর কিছুই নেই। একা মানুষ, আমি এতগুলো মরিচ দিয়ে কি করব? এই দুটো মরিচ আমি রাখছি, বাকিগুলো তোমার কাছে রেখে দাও। আর এগুলোর বীজই নিজের উঠোনে ছিটিয়ে দিও। আমি দোয়া করি তোমার মঙ্গল হোক।
বৃদ্ধা সেখান থেকে চলে গেল। আকবর ও মরিচগুলো তার গামছায় বেঁধে বাড়ির দিকে রওনা হলো। তোমার মুখটা অমন দেখাচ্ছে কেন? কি বললো মহাজন? ফুলির মা, আমাদের কপাল আর কখনো ভালো হবে না। যখনই স্বপ্ন দেখি তখনই আবার সব ভেঙে যায়। বুঝেছি, মহাজন নিশ্চয়ই আবার কম দাম দিতে চেয়েছে। জানতাম এমন হবে। দাও তোমার গামছাটা, ধুয়ে আনি। এই নাও। এ কি, এখানে আবার কি বেঁধে রেখেছো? দেখি তো। এ আমি কি দেখছি? এখানে এতগুলো সোনার মরিচ ছিল কোথা থেকে? কি সব যাতা বলছো? ওখানে তো বুড়িমার দেওয়া মরিচগুলো রাখা ছিল। ওই দেখি। না, এ তো সাধারণ মরিচ না। ভালো করে দেখো, এগুলো সোনার মরিচ। আরে তাই তো, কিন্তু এগুলো এমন সোনার মরিচ হলো কি করে? তাহলে নিশ্চয়ই যার কথা বলছো সে কোনো সাধারণ মানুষ নয়। অবশেষে বিধাতা আমাদের দিকে মুখ তুলে চাইলেন। হ্যাঁ, তবে বুড়িমা যে আমাকে আরো একটা কথা বলেছিল। কি কথা? বুড়িমা বলেছিল এই মরিচের বিচিগুলো উঠোনে ছিটিয়ে দিতে। দেখি মরিচটা ভাঙা যায় কিনা। এই তো, এর ভিতরে বিচি আছে। আমি এখনই এগুলো উঠোনে ছিটিয়ে দিয়ে আসি। আকবর সারা উঠোনে মরিচের বিচি ছিটিয়ে দিল। এরপর খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ফুলি ঘুম থেকে উঠে উঠোনে এসে চমকে গেল। এ আমি কি দেখছি? আমাদের উঠোনে এত এত মরিচ গাছ, আর সব গাছে এত সোনার মরিচ ধরে আছে। এক্ষুনি মা বাবাকে গিয়ে বলি। হায় বিধাতা, তুমি অবশেষে আমার মনের কথা শুনলে, আমার উপর দয়া করলে। দেখো ফুলির মা, উঠোন ভরে কত সোনার মরিচ। এবার আর কেউ আমাদের স্বপ্ন ভাঙতে পারবে না। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। কি মজা! আমাদের উঠোনে কত সোনার মরিচ। এবার হাসিরা আমায় নিয়ে আর ঠাট্টা করবে না। এবার আর আমাদের কোনো কষ্ট থাকবে না। সোনার মরিচের কারণে অল্প দিনেই আকবর ও তার পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হলো। কিন্তু এই উন্নতি সবার চোখে ভালো ঠেকল না। একদিন মহাজন আকবরকে দেখে বলল, কি আকবর, আলাদিনের চেরাগ পেয়েছো নাকি? মরিচও বেচলেন আমার কাছে, আবার দেখছি তরতর করে উপরে উঠেছ। ঘটনাটা কি? ভাইজান, বিধাতা চাইলে কেউ কারো উন্নতি ঠেকিয়ে রাখতে পারে না। ভেবে নেন বিধাতাই আমাকে আলাদিনের চেরাগ হাতে তুলে দিয়েছে। মহাজন হিংসায় জ্বলে পড়ে মনে মনে বলল, কি দেমাক বাবা, দুদিন আগেও যে আকবর দুবেলা আমাকে সালাম ঠুকতো, আজ সে আকবরই আমাকে কথা শুনিয়ে চলে যাচ্ছে। না, ব্যাপারটা তো দেখতে হচ্ছে। আমিও দেখতে চাই ও কোন আলাদিনের চেরাগ হাতে পেয়েছে। আজ রাতেই যাবো ওর বাড়ি, আর দেখবো আসল ঘটনাটা কি। সেদিন রাতে আকবর, ফুলি ও তার মা ঘুমিয়ে পড়তে মহাজন তাদের বাড়িতে আসলো। আর উঠোনে ঢুকেই তার চোখে পড়লো সোনার মরিচ গাছ। কি আমি কি দেখছি? এ তো দেখছি সোনার মরিচ। তার মানে এগুলোই আকবরের আলাদিনের চেরাগ। এই মরিচের টাকা তো আমি ওকে একা খেতে দেবো না। এখান থেকে কিছু মরিচ ছিঁড়ে নিয়ে যাই। যখনই মহাজন গাছ থেকে মরিচ ছিঁড়তে গেল, সাথে সাথে মরিচগুলো সাপের আকার ধারণ করলো। ওরে বাবা, সাপ! কে কোথায় আছো? বাঁচাও আমায়! মহাজনের চিৎকারে আকবর, ফুলি ও তার মায়ের ঘুম ভেঙে গেল। তারা বাইরে বেরিয়ে আসলো। এ কি মহাজন, এত রাতে আপনি এখানে? বাঁচাও আকবর, আমাকে বাঁচাও এই সাপের হাত থেকে। কোথায় সাপ? এই তো। আরে, সাপগুলো গেল কোথায়? তার মানে এখানে কোনো সাপই ছিল না। হ্যাঁ ভাইজান, এখানে কোনো সাপই ছিল না। আসলে আপনি যা দেখেছেন তা আপনারই লোভের প্রতিচ্ছবি।
আকবরের কথায় মহাজন নিজের ভুল বুঝতে পেরে কাঁদতে কাঁদতে বলল, হে আকবর, তুমি ঠিকই বলেছ, এ আমার লোভেরই প্রতিচ্ছবি। আমাকে তুমি ক্ষমা করে দিও। তোমার আর্থিক উন্নতি দেখে আমি হিংসায় জ্বলে পুড়ে এখানে এসেছি। এরপর সোনার মরিচ দেখে নিজের লোভ সামলাতে পারিনি, তাই তো বিধাতা আমাকে এই শাস্তি দিলেন। ভাইজান, এভাবে বলবেন না। আপনি যে নিজের ভুল বুঝতে পেরেছেন, এতেই আমি খুশি। আকবরের কথা শুনে মহাজন নিজের বাড়ি ফিরে গেল।